হামজা দেশে ফিরেছে পড়াশোনা শেষ করে। বাড়িতে তাকে নিয়ে বেশ খুশিতে আছে সবাই। হামজার জন্য অনেক কিছু রান্না বান্না করা হয়েছে। হামজা আবার বিদেশ থেকে সবার জন্য গিফটও এনেছে। রনু হামজার ব্যাগ ঘাটাঘাটি করছিল। সে দেখলো একটা সুন্দর বোরখার হিজাব। রনু হামজার দিকে তাকিয়ে বলল, ভাই, এটা অনেক সুন্দর। এটা আমার জন্য এনেছিস তুই? এটা আমার অনেক পছন্দ হয়েছে। হামজা তখন রনুর হাত থেকে বোরখা হিজাব নিয়ে ব্যাগে ভরতে ভরতে বলল, না, এটা তোর জন্য না, এটা হলো আসলের জন্য এনেছি আমি। আসল কোথায়? ওকে তো দেখছি না আমি। হামজার কথায় রনু চোখ মুখ ছোট করে বলল, ওর তো বিয়ে হয়ে গেছে, এখন সে শ্বশুর বাড়িতে গেছে। তুই জানিস না? হামজা চোখ মুখ কুঁচকে বলল, এর মানে কি? ওর বয়স তো কম, এত তাড়াতাড়ি কেন বিয়ে দিয়েছে? মা কোথায়? রনু, মাকে রান্নাঘর থেকে ডেকে আন, কথা আছে আমার। যা, জলদি যা। রনু দরজার সামনে যেতেই সাবিনা বেগম আসলেন আর বললেন, কি হয়েছে? তোর চোখে মুখে এত রাগের ছাপ কেন? দূরে থেকে এসেছিস, আরাম কর, খাওয়া দাওয়া কর, বিশ্রাম নে। হামজা তখন তার মাকে বলল, মা, আমি যা শুনলাম তা কি ঠিক শুনছি? রনু বলছে, তুমি নাকি আসলের বিয়ে দিয়ে দিয়েছো। আর নোভান কোথায়? সাবিনা বেগম তার মেয়ের দিকে তাকিয়ে বললেন, সব বলে দিয়েছি, একটা কোথাও তোর পেটে থাকে না। রনু, কথা লাগানো ভাঙানো ছাড়া থাকতে পারিস না তুই? রনু তখন মায়ের দিকে তাকিয়ে শয়তানি হাসি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। সাবিনা বেগম তখন হামজার কাছে গিয়ে বললেন, সব বলছি, মাথা ঠান্ডা কর আগে। অনেক দূরে থেকে এসেছিস, আস্তে আস্তে সব বলবো, অপেক্ষা কর। হামজা তখন বলল, কি বলবে মা তুমি আমাকে? যা বলার এখনই বলো। কেন বিয়ে দিলে ওকে? তাই তো ভাবছি ওদেরকে বাড়িতে দেখা যায় না কেন। রেগে গিয়ে বেশ জোরে জোরে কথা বলছিল হামজা। তা শুনে রাবিয়া খানম ছুটে আসলেন আর বললেন, বিয়ে দিয়েছি তো কি হয়েছে, একদিন তো বিয়ে দিতেই লাগতো। হামজা তখন রাবিয়া খানমের উদ্দেশ্যে বলল, মানসি বিয়ে দিতেই হতো নানি, তাই বলে এত কম বয়সে কেন দিলে? এত ভারী হয়ে গেছে সে যে বিয়ে দিয়ে দিলে তোমরা। এটা কিন্তু তার সাথে তোমরা অন্যায় করছো, খুব অন্যায়। আমরা অন্যায় করলে তুই সেই অন্যায় করা মেয়ের টাকা পয়সা খেয়েছিস। হামজা ঘরে ঢুকতে ঢুকতে কথাগুলো বলল। হামজার বাবা করিম আলী। হামজা তখন বলল, এসব কি বলছো আব্বু? আমি টাকা খেয়েছি, এর মানে কি? করিম আলী বলল, হ্যাঁ, তোর মা তোকে বলেনি আসলকে বিয়ে দিয়ে যত টাকা পয়সা পেয়েছে তা দিয়ে তোকে বিদেশে পাঠিয়েছে, বড় অ্যাকাউন্টের টাকা পেয়েছে। আসলের জন্যই তো দুই বেলা ভালো করে খেতে পারছিস। আজকে তোমার বাবা মানে আমার ভালো একটা ব্যবসা হয়েছে। ওর যদি বিয়ে না দিত এত কিছু কি সম্ভব হতো? হামজা তখন মনে মধ্যে ঘৃণা নিয়ে বলল, সি, তোমরা কি এত নিস? নিজের স্বার্থের জন্য এসব কি করেছো? নানি আর্টিস্ট, তুমি তো তার নিজের ছেলে, তুমি তার সাথে এমনটা কেন করলে? আমি আগে যদি জানতে পারতাম এত টাকা পয়সা কোথা থেকে আসছে, তাহলে আমি কখনোই পড়াশোনা করতে যেতাম না। এখন সত্যি নিজের প্রতি বিরক্ত লাগছে। রাবিয়া খানম তখন ধীরে ধীরে গিয়ে হামজার পাশে বসে বললেন, আমার কথা শোন দাদু, আমি তোরে সব খুলে কইমু। মানে তুমি সত্যি বলছো তুমি প্রেগনেন্ট? আমি বাবা হব? আসলে চোখ জোড়া বেয়ে পানি পড়ছে। আসল আটকানোর স্বরে বলল, হ্যাঁ, আমি মা হব। ইচ্ছে করে এসব হয়নি। আসলের এমন বাচ্চামি আচরণ দেখে চাঁদ ফাঁক করে হেসে উঠে বলল, কি হয়েছে, কান্না করছো কেন? আসল তখন চোখ মুছতে মুছতে বলল, আমি ভেবেছিলাম আপনি হয়তো রেগে যাবেন এ কথা শোনার পর। চাঁদ তখন চিন্তিত স্বরে বলল, তা তো করেছি রাগ, কিন্তু আবার খুশিও লাগছে। রাগ এই নিয়ে হচ্ছে যে এই বয়সে তোমার বাচ্চা নেওয়া হয়তো ঠিক হবে না, অনেক সমস্যা হতে পারে তোমার। এখন তুমি কি চাও? বাচ্চাটাকে রাখতে চাও? সব সিদ্ধান্ত তোমার উপর হলেও এই নিয়ে আমি বেশ চিন্তিত হচ্ছি।
আসল তখন তার পেটকে স্পর্শ করে বলল, আমি এই বাচ্চাটাকে রাখবো, এতে আমার যা হয় হোক। সাদ আসলের কাছে গিয়ে তার পায়ের কাছে বসে বলল, যাই হয়ে যাক, আমি তোমাকে হারাতে পারবো না, তবে বাচ্চাও ছাড়তে পারবো না আমি। কেন জানি দুইটা নাই পড়ে গেলাম আমি। আসল আসল তখন ভেবেচিন্তে এক কথাই বলল, আমার নয়, সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দেয়। আল্লাহ আমাদের পাশে আছেন। সাদ নিজের ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আসলকে বলল, আমি নয় এসে কথা বলবো তোমার সাথে, রাতে কথা হবে। আর হ্যাঁ মাহিন, আজ নোভানকে স্কুল থেকে আনবে, তুমি চিন্তা করো না। আমি তাহলে যাই, বাড়ি ফিরে কথা হবে আমাদের। বলেই চলে গেল চাঁদ। আসলও বাড়ির ভেতরে ঢুকে গেল। পারুল নোভানকে নিজের ছেলের মতো করে আপন করে নিয়েছে আজকাল। নতুন জামা কাপড় কিনে আনে তার জন্য। মাহিদ পারুলকে খুব ভালোবাসে দেখে তার এমন পাগলামিতে কিছু বলে না, কোনো অভিযোগও রাখে না। সেও নোভানকে মাঝে মাঝে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসে, টুকটাক কথা বলে। আফসা বেগম যেন কোন দিকে থাকে বা কী করে কখন কেউ বুঝতে পারে না। কখনো কখনো তাকে বেশ চিন্তিত দেখায়, মনে হয় তার সবচেয়ে প্রিয় কিছু খুব তাড়াতাড়ি হারিয়ে যাবে তার কাছ থেকে। দুপুরে খাবার খেয়ে নিয়ে যে যার ঘরে চলে যায়। জামান চৌধুরী নিজের ঘরে শুয়ে শুয়ে বই পড়ছেন। আফসা বেগম তখনই ঘরে ঢুকে বলে, চাঁদের বাবা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। জামান চৌধুরী বলল, হুম হুম, বলো, কি বলবে? আফসা বেগম বলল, এবার ছেলেটাকে রেহাই দাও তোমার নোংরা কাজকর্ম থেকে। সে এখন বাবা হবে, তুমি দাদু হতে চলেছো, তাকে এসব থেকে বেরিয়ে আসতে সাহায্য করো। বাবা হয়ে এত নিচে নেমে যেও না, তোমার ওই রক্ত কিন্তু একদিন সব শেষ হয়ে যাবে, তবে খুব জঘন্যভাবে এর সমাপ্তি ঘটবে, যা তুমি কল্পনাও করতে পারবে না। আমার আজকাল এই বাড়িতে দম বন্ধ লাগে, না আছে শান্তি, না আছে প্রশান্তির আলো। বাড়িতে কেউ নামাজও পড়ে না, একের পর এক হারাম কাজ করে চলেছ, যেখানে শান্তিময় বরকত দেখা দিচ্ছে না। আল্লাহর পথে ফিরে আসো, সব কিছু ছেড়ে, নয়তো সব কিছু শেষ হয়ে যাবে। আফসা বেগমের কথাই জামান চৌধুরী তার কাছে গিয়ে তার চুলের মুঠো ধরে বলল, আমি কি করব তা তোর কাছ থেকে জানতে হবে না। মুখ বন্ধ করে ভালো করে বউয়ের মতো কর্তব্য পালন করে যাও। ঘরের বউ হয়ে স্বামীর সর্বনাশ চাইছো, দুধ কলাই দেখি কাল সাপ পুছি আমি তাহলে? আফসা বেগম ব্যথায় চিৎকার করে বলল, আহ লাগছে, চুল ছেড়ে দাও। উফ মা গো, মরে গেলাম আমি। খোদা না নদ হবে একদিন আপনার ওপর, এত কিছুর জন্য মাপ পাবেন না। ইস, জামান চৌধুরী আরও রেগে গিয়ে বলল, ভালো করে বলছি চুপ করো, নয়তো আরও খারাপ হবে, খুব খারাপ। চাঁদ রাতে বাড়ি আসার সময় আসলের জন্য কিছু শপিং করে নিয়ে এসেছে। এই তো ডিলে ডালা কিছু পোশাক, মা আর বাচ্চা যেন সুন্দরভাবে থাকতে পারে। ওইদিকে নোভানও বেশ খুশিতে লাফালাফি করছে, এই যে সে মামা হতে চলছে। বাড়ির সবাই খুশি হলেও আফসা বেগম ও জামান চৌধুরীর মুখে তেমন একটা খুশির চিহ্ন নেই বললেই চলে। আফসা বেগম আজকাল বেশি চিন্তায় ডুবে থাকে। ওইদিকে মাঝে মাঝে মাহির, চাঁদ ও জামান চৌধুরী হারিয়ে থাকে। আজকে আসলকে নিয়ে মেডিকেলে চেক আপ করানোর কথা চাঁদের, কিন্তু তার কোনো খবর নেই। এই তো আলট্রাসোনোগ্রাফি করে দেখবে শুধু বাচ্চাটা কেমন আছে মায়ের গর্ভে। পারুল বলেও ছিল যে সে নয়, আসলকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, কিন্তু চাঁদ এতে মানা করে দেয়। সে বলেছে, আমি নিজেই দেখতে ও জানতে চাই মা আর বেবি কেমন আছে। সকাল থেকে রেডি হয়ে বসে আছে আসল, মুখ ভার করে। অনেক সময় চলে গেল, কিন্তু চাঁদ এখনো বাড়িতে ফিরল না। সময় কত দ্রুত গতিতে এগিয়ে চলে। দেখতে দেখতে আসলের 5 মাস চলছে। এত কিছু দেখে পারুল এবার আসলের হাত ধরে টেনে নিয়ে বলল, চলো তো ভাবি, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। অনেক তো হলো, ভাইয়া এলো না, সে নয় 7 মাসে আবার চেক আপ করানোর সময় দেখে নেবে। কি বলো? জলদি করে উঠো, বাইরে গাড়ি অপেক্ষা করছে। আমি, তুমি আর নোভান গিয়ে ঘুরে আসি। নোভান পাশ থেকে বলল, আপু চলো না যাই, ভাইয়া পরে দেখবে, আগে আমি দেখব
আফসা বেগম এক গ্লাস দুধ নিয়ে আসলকে বাড়িয়ে দিয়ে বললেন, নাও, খেয়ে নাও। শোনো মা, চাঁদের জন্য দেরি করতে হবে না। কখন আসবে না আসবে ঠিক নেই, তুমি বরং পারুলের সাথে গিয়ে ঘুরে এসো। এত জড়াজড়িতে আসল আর কিছু না বলে রাজি হয়ে গেল। সে পারুল ও নুভান বাড়ির আরেকটা গাড়িতে চড়ে ডাক্তারের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেখানে গিয়ে ডাক্তারকে সব কিছু দেখিয়ে চেক আপ করায় সব রিপোর্ট নর্মাল আসে, কোনো সমস্যা নেই বাচ্চা ও মায়ের মধ্যে। তার এই কথা শুনে সবাই খুব খুশি হয়। সেখান থেকে ফিরতে ফিরতে দুপুর হয়ে যায়। বাড়ি ফিরতে আসল সব কিছু জানানোর আগেই পারুল বলে দেয় যে সব কিছু ঠিক আছে। আফসা বেগমের চোখে মুখে বিষণ্ণতায় ভরে আছে। আসল সেদিকে না তাকিয়ে নিজের ঘরে চলে যায়। পারুল অবশ্য জিজ্ঞেস করে, মা, সাদ ও মাহিদ কি বাড়ি ফিরেছে? আফসা বেগম উত্তরে শুধু হ্যাঁ বলেন। আসল ঘরে ঢুকে দেখে চাঁদ বিছানায় চুপচাপ শুয়ে আছে। নোবাম দৌড়ে গিয়ে চাঁদের পাশে বসে বলল, ভাইয়া, তুমি এলে না কেন? তুমি জানো আপুর পেটে বাচ্চা ছোট বাবুটার খুব ভালো আছে। আমি দেখেছি ওর হাত দগ দগ করছে, শব্দ শুনতে পেরেছি আমি। নোভানের কথায় চাঁদ তেমন সাড়া দিল না, শুধু একটা কথাই বলল, ও তাই। আসল ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। ওইদিকে নুভান চাঁদকে একটা পোস্টার দেখিয়ে বলল, ভাইয়া এইটা দেখো। চাঁদ চোখ কুঁচকে তাকিয়ে বলল, এই গাড়িটা নিবি? নুভান তখন ওপর নিজ মাথা ঝুঁকিয়ে বোঝালো যে সে এই রিমোট কন্ট্রোল খেলনা গাড়িটা নিতে চায়। আগের বার যখন সাইকেলের কথা বলেছিল তখন মাহিদ তাকে এনে দিয়েছিল। মাহিদেরও আজকাল নুবানের প্রতি একটা অন্যরকম টান জন্মেছে। চাঁদ নুবানের কুকরানো চুলগুলো শুইয়ে টেনে দিয়ে মুখে হালকা হাসি নিয়ে বলল, কাল তোকে এই গাড়ি এনে দেব, এখন পড়তে হবে, যা। চাঁদ আর নুবানের সম্পর্ক এখন খুব কাছাকাছি হয়ে এসেছে, তাই সে তুই করে সম্বোধন করে। নোবান আর কিছু না বলেই ঘর থেকে চলে যায়। একটু পর আসল ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, ও কি আপনার কাছ থেকে আবার কিছু চাইছিল? চাইলে কিছু কিনে দেবেন না? আজকাল ওর অনেক খারাপ অভ্যাস তৈরি হয়েছে। ডাক্তারের ওখান থেকে আসার সময় একটা খেলনা গাড়ি দেখে জেদ শুরু করেছিল যে সেই ওই গাড়িটা নেবে। আমি আর পারু আপু খুব বুঝিয়ে ওকে বাড়িতে এনেছি। চাঁদ মনোযোগ সহকারে আসলের কথাগুলো শুনছে আর মৃদু হাসি আসছে। এই প্রথমবার সে দেখছে যে আসল তার সামনে এত কথা বলছে। কতই না ঝলমলে লাগছে তাকে একবার বেশি বেশি কথা শুনতে আসলের মুখ থেকে। হয়তো সে খুব লজ্জা পেত বেশি কথা বলতে। চাঁদ শুয়ে থাকা অবস্থায় আসলকে হাত দিয়ে ইশারা করে নিজের কাছে ডাকলো। আসল ধীরে ধীরে গিয়ে চাঁদের পাশে বসে বলল, কি হয়েছে আপনার? এসে থেকে দেখছি শুয়ে আছেন, শরীর কি খুব খারাপ আপনার? চাঁদ তখন মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ, খুব খারাপ। কতদিন বইয়ের আদর পাই নাই, তাই 5 মাস হয়ে গেল কেউ একটু চুমুও দেয় না আমাকে, তাই খুব খারাপ লাগে। বলেই আসলের হাত ধরে টেনে কাছে আনলো চাঁদ। আসল তখন হাত ছাড়ানোর জন্য মশলা মশলি করতে করতে বলল, দেখুন, ডাক্তার এখন এসব করতে বারণ করেছে। চাঁদ হেসে দিয়ে বলল, একটা চুমু দিলে ক্ষতি হবে কি না? ছোট বউ, আমার কাছে এসো তো, মুড অফ করো না। আসল যখন হাত ছাড়াতে যাবে ঠিক তখনই হাত গিয়ে চাঁদের বুকে বাড়ি খেতেই চাঁদ ব্যথায় কুকিয়ে উঠল। মুখ থেকে ইস শব্দ বের হলো। আসল তখন দেখলো চাঁদের বুক থেকে লাল কিছু বের হয়ে আসছে। আসল আর কিছু না বলেই জোরপূর্বক শার্টের বোতাম খুলে দেখলো চাঁদের বুকে ব্যান্ডেজ করা। পাউল নিজের ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা জামা কাপড় গুছাতে গুছাতে একা একা ঝগড়া করতে শুরু করলো। সে বলল, এই চুমকি ওরা এত কাজ চোর। কি আর বলবো, আমার ঘরটা ঠিকমতো পরিষ্কার করে না, কত নোংরা হয়ে আছে ঘর। এই ঘরে মানুষ থাকে? হায় আল্লাহ, সব কিছু সহ্য করার তৌফিক দান করুন আমাকে। একটু পর পাউল খেয়াল করলো মাহিদ খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে ঢুকছে। পাউল ছুটে গিয়ে বলল, হায় আল্লাহ, তোমার পায়ে কি হয়েছে মাহিদ? এমন করে হারছো কেন? কোথায় গিয়েছিলে তুমি? মাহিদ চোখ মুখ ব্যথায় বিরক্ত নিয়ে বলল, মাই গড, তুমি জানো না আমি চুরি করতে গিয়েছিলাম?
পারুলের চেহারা তখন ভাবুক হয়ে গেল। সে বলল, ও তাই বলি, তোমরা দুই ভাই কোথায় গিয়েছিলে? এখন তো সত্যি মনে হচ্ছে তোমরা চুরি করতে গিয়েছিলে। সাদ ভাইয়া মনে হয় মারধর খেয়েছে, তাই না? বিছানায় শুয়ে থাকতে দেখলাম, এই জন্য। পারুলের কথায় মাহিদ রেগে গিয়ে বলল, জাস্ট সেট আপ। কোন পাগলের সাথে থাকছি? কাকে ভালোবাসছি আমি? পারুল বলল, কেন, নিজের বউকে ছাড়া আবার কাকে? বাচ্চা হচ্ছে না দেখে সতী নানার ফোন দিয়ে আসছো নাকি মাহিদ? শোন, মরার পর ভূত হয়েও তোমার ঘাড়ে চড়ে বসবো, তবুও ছাড়বো না তোমায়, মনে রেখো। এই কথা শোনা মাত্র মাহিদ পারুলের গলা চেপে ধরে বলল, তোমাকে না কতবার বলেছি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না, সারা জীবন সন্তান ছাড়া থাকবো আমরা, তবু এইসব কথা বলবে না। আর নোভান তো আছেই, ওকেই আমরা আমাদের সন্তানের মতো করে আপন করে নেব, না হয়? পারুল নিজের গলা থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুমি তো দেখছি এখনই আমাকে মেরে ফেলার পণ নিয়ে বসেছো। মাহিদ পারুলকে তার বুকের সাথে ঝাপটে ধরে বলল, শোন পারু, মরলে যেন আমি আগে মরি, তোমার আগে, মায়ের আগে। এর কারণ জানো, অতিরিক্ত কঠিন যন্ত্রণা সহ্য করতে হবে না আমাকে। পারুল মাহিদের বুকের ভেতর থেকে বলল, হয়েছে হয়েছে, এবার ছাড়ো, অনেক কাজ আছে আমার। ব্রেকিং নিউজ, কালকে সকাল 7টা নাগাদ মাদক চোরাচালান করতে গিয়ে 2জন মাদক ব্যবসায়ী চেলাকে আটক করা হয়েছে। বাকি 2জন পালিয়ে গেছে। তাদের ধরা না গেলেও সেনাবাহিনীর বন্দুক থেকে একটি বুলেট গিয়ে লাগে সেই মাদক ব্যবসায়ীর প্রধানের গায়ে। যদিও তার মুখ ঠিকমতো চেনা যায়নি, তবে সেনাবাহিনী জাহিদুল ইসলাম জানিয়েছে অপরিচিত ওই ব্যক্তিকে দ্রুত ধরে ফেলা হবে। মাদকসহ বেআইনি কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। বড় বড় কিছু নেশাদ্রব্যও পাওয়া গিয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন বাংলা টিভি নিউজে। দেশের অবস্থা খুব খারাপ। এই দেশের অবস্থা দেখে আর থাকার ইচ্ছা হয় না। লোকজন কি হালাল ব্যবসা খুঁজে পায় না নাকি? এই ধরনের অনৈতিক কাজকর্ম করে বেড়ায়। এসব জানতে পেরে তাদের পরিবারের মধ্যে দিয়ে কি যাচ্ছে এখন। হায় আল্লাহ, তুমি সবাইকে হেফাজত করো। বাবা করিম আলীর কথায় হামজা সোফায় বসে বলল, আমিন। আজকে সকাল থেকে বাপ ছেলে মিলে টিভির সামনে খবর শুনতে বসেছে। টিভিতে নিউজ চলছে, তা নিয়েই আলোচনা হচ্ছে তাদের। একটু পরে হামজা টিভি থেকে চোখ সরিয়ে রনুকে বলল, এই রনু, আমার জন্য চা নিয়ে আয় জলদি যা। রনু বই হাতে নিয়ে মাথায় কলম দিয়ে চুলকিয়ে বলল, ইস রে, মাথায় এত উকুন যে এই উকুনের জন্য মাথায় পড়াশোনা ঢুকে না, আর সবার রেজাল্ট খারাপ আনলে আমার দোষারোপ করে। উকুনদের কিছু বলে না কেন? তারা কি দোষী না? হামজা চোখ মুখ কুঁচকে আবার রনুর দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, শুনতে পাস না তুই? যা গিয়ে 1 কাপ চা নিয়ে আয়। রনু বই থেকে চোখ সরিয়ে হামজার দিকে তাকিয়ে বলল, আমি যেতে পারবো না ভাই। এই বুড়িকে বল। সে কি কানে শুনতে পায় না? সারাদিন মুখের মধ্যে পান পাতা ঢুকিয়ে বসে থাকে। মহারানী সুহাসিনী হামজা রাবিয়া খানমের দিকে তাকিয়ে দেখলো রাবিয়া খানম পান চিবোতে চিবোতে টিভি দেখছে। হামজা আবার বলল, কি রে, যা চা নিয়ে আয়, তোকে বলছি তুই আনবি, নানিকে কেন বলবো আমি? আজব মেয়ে তো তুই। রনু তখনই বলল, ওফ মা, দেখ ভাই, আমার সামনে এক্সাম পরীক্ষা, তোদের জন্য রেজাল্ট খারাপ আসবে এবার। বিয়ে করে বউ এনে তাকে বলতে পারিস না? যত জ্বালা আমার। আল্লাহ, তুমি আমাকে এই পাগলখানা থেকে উঠিয়ে নাও, জান্নাত না দিয়ে জাহান্নাম নিক্ষেপ করো, তবুও এদের মাঝে রেখো না আমায়। আসল থাকতে কতই না শান্তিতে থাকতে পারতাম আমি। কত শান্তি বলে সেই দিনের কথা চিন্তা করে। আর করে শ্বাস নিল রনু। হামজা এবার চটে গিয়ে বলল, এই ডাফারগুল্লা সারা বছর পরীক্ষা দিলেও তুই ফেল করবি, একই রেজাল্ট ঘরে তুলবি। তার সে সংসারে কিছু কাজকর্ম শিখ, স্বামীর বাড়িতে কাজ দিবে। যা জলদি, যা চা নিয়ে আয়। ছেলে মেয়ের এমন চেঁচামেচিতে করিম আলী উচ্চস্বরে ধমক দিয়ে বলল, হয়েছে হয়েছে, টিভিও দেখতে দেবে না দেখি। বাইরে গিয়ে 2 ভাই বোন ঝগড়া করো, চলো বের হও ঘর থেকে।
বাবার কথায় হামজা হাতে থাকা রিমোট ছুঁড়ে টেবিলে রেখে রান্নাঘরের দিকে চলে গেল। রনু মুখ বেঁকিয়ে ভেংসি কাটলো। রান্নাঘরে সাবিনা বেগম সকালের নাস্তা তৈরি করছে, রুটি আর আলু ভর্তা, সঙ্গে ডিম ভাজি। হামজা প্লেট থেকে একটা ডিম ভাজি মুখে পড়ে নিয়ে বলল, মা, তোমার বাবুন ডমন ডোজ। সাবিনা বেগম কথা বুঝতে না পেরে বলল, ডিমটা গেলে কথা বল বাপ। হামজা পাশের টেবিল থেকে গ্লাসে পানি নিয়ে খেতে খেতে বলল, মা, তোমার বান্ধবী ছিল না, সুমি আন্টির মেয়ে, নামটা কি জানো? মনে পড়ছে না। সাবিনা বেগম রুটি বেলতে বেলতে বলল, মাইরা। হ্যাঁ হ্যাঁ, ওকেই আমি বিয়ে করব। ওদের বাড়িতে যাও বিয়ের প্রস্তাব নিয়ে। ছেলের মুখে এমন কথা শুনে অবাক হলেন সাবিনা বেগম। কিছুদিন আগেই যেভাবে আসলকে নিয়ে পড়েছিল, মনে হয়েছিল এই বুঝে আসলকে তার স্বামীর ঘর থেকে টেনে এনে বিয়ে করে ফেলবে। সাবিনা বেগম রুটি সেঁকতে সেঁকতে বললেন, আচ্ছা, ভেবে দেখব। হামজা তখন বলল, এটাই মক্ষম সুযোগ দিলাম, আমাকে বিয়ে দেওয়ার, এরপর নাও পেতে পারো। সাবিনা হামজার কথা শুনে মুখ থেকে হা হা শব্দ করলেন অবাক হয়ে। চাঁদের বুকে ব্যান্ডেজ করা দেখে আসল জিজ্ঞেস করছিল, আঘাত সে কী করে পেল? এর উত্তরে চাঁদ তাকে বলেছিল, সে আর মাহিদ মিলে অফিস থেকে ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, তাই এমন আঘাত পেয়েছে। চাঁদের কথায় আসলের মনে একটা ধাক্কা খেলো। এই যে সারা শরীরে ওই ক্ষত ছাড়া আর কোনো আঘাতের চিহ্ন ছিল না। আসল আর বেশি প্রশ্ন করেনি তাকে। সারা রাত ঘুমাতে পারেনি চাঁদ। বুকের আঘাতের জন্য শরীর জুড়ে পড়ে যাচ্ছিল তার। আসল তা দেখে সারা রাত তার পাশে বসে মাথায় জলপট্টি করে দেয়, যেন তার সামান্য হলেও জ্বর কমে আসে। রাত 4টা কিংবা 4:30 নাগাদ আসল চাঁদের পাশ থেকে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে নেয়। যখন থেকে আসল চাঁদের বুকে এমন অবস্থা দেখেছে, তখন থেকেই তার ভেতরে কেমন অদ্ভুত কিছু কাজ করছে, যা বলে প্রকাশ করা সম্ভব নয়। সকালে ঘুম থেকে উঠে চাঁদ দেখে আসল জায়নামাজে শুয়ে আছে। আসল তা দেখে চাঁদ ধীরে করে উঠে নিজেকে সামলিয়ে আসলের পাশে গিয়ে তার কানে ফিসফিস করে বলে, এই এই আসল, ওঠো না, বাইরে গিয়ে আমার জন্য কিছু আনো প্লিজ, খুব খিদে পেয়েছে আমার। আর দয়া করে স্যুপ আনতে যেও না, দরকার পড়লে আমার জন্য ওই 9 লতা পাতা মেশানো খিচুড়িটাই এনো। আসল ঘুম ঘুম চোখে চাঁদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি খাট থেকে নামতে গেলেন কেন? আমাকে বলতে পারতেন, আমি এনে দিতাম। ওইখান থেকেই ডাকতেন আমায়। চাঁদ আসলের মাথায় হাত দিয়ে বলল, তোমার নামাজ হয়েছে? আসল বলল, হয়েছে। একটা কথা বলি তোমাকে। আসল আসল মুখে মৃদু হাসি নিয়ে বলল, হ্যাঁ বলুন, কি বলবেন? চাঁদ আসলকে বলল, আচ্ছা আসল, তোমার কি এমন কোনো ইচ্ছে আছে যা তুমি পূরণ করতে চাও? সবারই তো থাকে এমন কোনো না কোনো ইচ্ছে যা সে পূরণ করতে পারে না কখনোই। চাঁদের এমন কথায় আসল লজ্জায় স্বরে বলল, না, আমার এমন কোনো ইচ্ছে নেই। আল্লাহ আমার সব ইচ্ছে পূরণ করে দেন, না চাইতেও। হঠাৎ করে এমন কথা কেন বলছেন আপনি? দেখি দেখি, জ্বর কি মাথায় উঠে গেল নাকি আপনার? বলেই আসল চাঁদের মাথায় হাত দিল। চাঁদ আসলের হাত মাথা থেকে নামিয়ে নিজের 2 হাতের মুঠিতে ধরে বলল, না, জ্বর মাথায় ওঠেনি আমার, তুমি শুধু আমার প্রশ্নের জবাব দাও। আসল বলল, আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, ভাবতে দিন আমায়। অনেকক্ষণ ভেবে চিনতে আসল বলল, ইচ্ছে তো আছে আমার, তবু খুব ছোট। আমার এটা হয়তো পূরণ করা কঠিন হবে সহজও। আসলের মুখের দিকে তাকিয়ে চাঁদ মুচকে এসে বলল, ও তাই, তাহলে শুনি তোমার ইচ্ছে। আসল বলল, শুনুন, আমার একটা ছোট্ট কুঁড়ে ঘর হবে, যার চারিদিকে চা বাগান থাকবে প্রচুর। চা বাগানের মাঝেই হবে সেই ছোট্ট ঘরটা, চারদিকে সবুজে ঘেরা থাকবে, আর সেই ঘরে আমি থাকব, আপনি থাকবেন, আর আমাদের এক খালি ছানাপোনা, যেখানে কোনো ঝামেলা থাকবে না, না থাকবে ঝগড়া। আপনি প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে আসবেন, রাতে প্রচুর গল্প হবে আমাদের, আর ওই কত কি। এত কথা আসলের মুখে শুনে তার দিকে তাকিয়ে থাকে চাঁদ। মেয়েটা কথা কম বলে, আর যখন বলে তখন কাউকে না কাউকে মুগ্ধ করে তোলে।
কেউ মুগ্ধ না হলেও চাঁদ কিন্তু তার উপর শুরু থেকেই মুগ্ধ হয়ে গেছে। আসল দেখলো চাঁদ তাকে এইভাবে একই নজরে দেখছে। আসল চাঁদের দিকে ঝুঁকে বলল, আচ্ছা, আপনার মনের ইচ্ছা কি আমাকে বলুন, আমিও শুনতে চাই। চাঁদ বলল, আমার ইচ্ছে আছে, তবে যেদিন পূরণ করতে পারবো সেদিনই বলবো তোমায়। চাঁদ মনে মনে বলল, আমার মনের সব থেকে বড় ইচ্ছে হলো তোমাকে সত্যি বলে দেওয়া। কোনো না কোনো একদিন সব বলে এই কঠিন পাপ থেকে বেরিয়ে আসবো। আমি কথা দিলাম, সেদিন হয়তো তোমাকে পাশে নাও পেতে পারি আমি। গল্প চাঁদের আসল পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।